লেখক আল মুবিন ভাইয়ের মিষ্টি জিনের গল্প, জিনের ভালোবাসা। শুনেছি গাহটার ওই মাজারের পুকুরের সামনে যদি কেউ চোখ বন্ধ করে তার মনের মানুষের সন্ধান চায়, তাহলে নাকি সে তার ভবিষ্যৎ বরের মুখ দেখতে পারে। নিনা, চল না একদিন ওই মাজারের দর্শনে যাই। আমার ভীষণ ইচ্ছা করে আমার ভবিষ্যৎ বর কে এটা জানার। নিনা বলল, রিধি, তুই কি পাগল? তুই এই যুগের একজন শিক্ষিত মেয়ে হয়ে এসব কুসংস্কার বিশ্বাস করছিস? শিলা বলল, না রে বান্ধবী, রিধি ঠিক বলেছে। আমিও শুনেছি ওই মাজারের পুকুরের সামনে নাকি চোখ বন্ধ করে মনের মানুষকে স্মরণ করলে তার মুখ ভেসে ওঠে। চল না তিনজন ঘুরে আসি, সত্যি হোক বা মিথ্যা, জায়গাটা তো পরিদর্শন করতে পারবো। শিলার কথায় নিনা বলল, আচ্ছা তোরা যখন এতবার বলছিস চল তাহলে ঘুরে আসি। আচ্ছা তোরা তাহলে বাসায় যা, আমার একটা টিউশনি আছে। আল্লাহ হাফেজ। আগামীকাল দেখা হবে। শিলা আর নিনা ওদের কাজে চলে যায়। আমার মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, আচ্ছা আমার ভবিষ্যৎ বর কেমন হবে? নিশ্চয়ই কোনো সুদর্শন পুরুষ হবে যে আমার মনের কথা বুঝতে পারবে, যে আমাকে প্রতিদিন দুপুরে করালি চাচার আইসক্রিমের দোকানে আইসক্রিম খেতে নিয়ে যাবে। দূর, কি সব ভাবছি। নিজের জিভে দাঁত বসিয়ে দরজার কড়া নাড়লাম। মা, ও মা, শুনতে পাচ্ছ? শিশির, ওই শিশির, বাড়ির সব মানুষ কি মরল নাকি? বাড়ির ভেতর থেকে শব্দ ভেসে আসলো। রিধি, একটু দাঁড়া, আমি আসছি। দরজা খুলতেই রিধি, শিশির তুই? মা কোথায়? আপু, মা তো মাজারে গেছেন, ওনার ফিরতে 2 দিন লাগবে। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেতে বলেছে। কি করছিলিস এতক্ষণ? দরজা খুলতে এত সময় লাগে কেন? আপু, আমি ওয়াশরুমে ছিলাম, এজন্য আর কি। তোর কি কিছু লাগবে? ওরে আমার বাপ রে, এসেছে আমার ইচ্ছা পূরণ করতে। কিছু লাগবে না, আমি রুমে গেলাম। এই কথা বলে রিধি দরজা বন্ধ করে রুমে চলে যায়। রুমের একপাশে ব্যাগ রেখে ওয়াশরুমে চলে যায়। হঠাৎ ওয়াশরুমের দরজা অটোমেটিক লক হয়ে যায়। রিধি মুচকি হেসে বলল, বদমাইশ একটা, দরজা খোল বলছি, না হলে তোর খবর আছে। রিধি ওয়াশরুমে মুখ ভিজিয়ে নিচ্ছে। হঠাৎ কেন জানি মনে হচ্ছে বেসিনের আয়নায় কারো চেহারা দেখা যাচ্ছে। বুঝতে পারছি না এটা কি আমার মনের ভ্রম, নাকি সত্যি আয়নার ওপর হাত রেখে আয়না পরিষ্কার করতেই মুখটা মুছে যায়। মনে হচ্ছে কল্পনার ওই সুদর্শন পুরুষ আমার স্বপ্নে ধরা দিচ্ছে। না, এটা শুধু ভ্রম। আমি আর শিশির ছাড়া তো বাড়িতে কেউ নেই। ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লাম। আজকে অনেক ক্লান্ত লাগছে। বিছানায় শুয়ে শুয়ে গল্প পড়ার মজাই আলাদা। আমি ছোটবেলা থেকে গল্পের বই পড়তে ভালোবাসি। ছোটবেলার সেই বদ অভ্যাস, দুপুরে বিছানায় শুয়ে শুয়ে গল্প পড়া, এই অভ্যাসটা এখনও চেঞ্জ করতে পারলাম না। 2 দিন আগে নিনা লাইব্রেরি থেকে নতুন গল্পের বই তুলেছিল, জিনের ভালোবাসা। আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল জিনের ভালোবাসা বই পড়ব। আজকে সেই ইচ্ছা পূরণ হলো। নিনার কাছ থেকে 3 দিনের জন্য ধার নিয়েছিলাম। আজকে প্রায় 2 দিন পার হয়ে গেল। পড়াশোনার এত চাপ যে কি বলবো আপনাদের। জিনের ভালোবাসার লেখক মিশাত সৈকত। গল্পের শুরুটা এরকম, একজন জুনিয়র কলেজ ছাত্রের ওপর এক সিনিয়র ভাই ক্রাশ খায়। গল্পটা শুরু হয় এক আইসক্রিমের দোকান থেকে। বাহ, আমার স্বপ্নের মতো মনে হচ্ছে। বেশ ইন্টারেস্টিং হবে এই গল্পটা। জানি না এরপর কি হয়েছিল। সন্ধ্যা নেমে এসেছে, চারপাশের আবহাওয়া খারাপ হয়ে আসছে। পুরো আকাশ কালো মেঘের আড়ালে ছেয়ে গেছে। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পেলাম একজন হুজুর আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সাদা জুব্বা, প্রায় 6 ফুট উচ্চতা, মাথায় পাগড়ি বাঁধা, মুখের ওপরে ঘোমটা টেনে দেওয়া। চারপাশটা অন্ধকারে আচ্ছন্ন হলেও মাঝে মধ্যে আকাশে বিদ্যুতের আলোয় বুকের শরীর ঝলমল করছে। মনে হচ্ছে অন্ধকারের মাঝে কোনো আগুনের গোলা দাঁড়িয়ে আছে। যুবকটি গেটের প্লেটে লেখা রিধি ভিলাই স্পর্শ করল। সঙ্গে সঙ্গে প্লট থেকে আমার নাম মিশে যায়। ছেলেটা গেটে হাত রাখতেই অটোমেটিক গেটটা খুলে যায়। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। এই যুবকটি কে, আর কেনই বা আমার বাসায় এভাবে প্রবেশ করছে? যুবকটি হনহন করে আমার রুমের দিকে চলে আসতে লাগলো। যত এগোচ্ছে ততই আমার বুকের ভেতর ধুক ধুক শব্দ বেড়ে যাচ্ছে। এক পর্যায়ে আমার রুমের দরজা অটোমেটিক খুলে যায়। আমার কানের পাশে হঠাৎ গরম বাতাস অনুভব করতে লাগলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও এরকম গরম অনুভব হচ্ছে কেন? এক অজানায় ভয়ে চমকে উঠলাম। এসব কি হচ্ছে? এর মানে এটা একটা স্বপ্ন ছিল। জানলায় চরচর শব্দ হচ্ছে। রুমের ভেতর পানি দিয়ে ভেজা ভেজা হয়ে গেছে। আমার তো স্পষ্ট মনে আছে দুপুরে যখন রুমে এসেছিলাম তখন রুমের জানালা বন্ধ ছিল। তাহলে এই জানালা খুলল কি করে? আমার কেন জানি বারবার গেটের প্লেটের কথা মনে হচ্ছে। আচ্ছা, সত্যি কি কোনো অজানা কেউ বাসায় ঢুকেছে? দরজাটাও খোলা রয়েছে। যাই, একবার গিয়ে বাইরে থেকে ঘুরে আসি।
আচ্ছা, শিশির ঠিক আছে তো? বুঝতে পারছি না কখন যে ঘুমিয়ে পড়েছি। বিছানার একপাশে ফোন পড়ে আছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। হঠাৎ কেন জানি মনে হচ্ছে আমার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে কেউ আমার দিকে তেড়ে আসছে ভয়ে। ভয়ে পেছনে লাইট ফেললাম, কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে আমার মনের ভ্রম। হঠাৎ আমার চোখ পড়ল মেঝেতে। দুটো ছায়া দেখা যাচ্ছে। ফোনের লাইটে স্পষ্ট দেখতে পেলাম জলজ্যান্ত দুটো ছায়া দেখা যাচ্ছে। একটা তো আমার ছায়া, দ্বিতীয়টা কার? এক অজানা ভয় আমাকে গ্রাস করছে। ভয়ে শরীরটা শিউরে উঠল। এক প্রকার ভয়ে শিশিরের রুমের দিকে পা বাড়ালাম। অনেকবার ওকে ডাকলাম, কিন্তু কোনো সাড়া শব্দ পেলাম না। হঠাৎ হাতের ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে মা বললেন, রিধি, আমি আর শিশির মোর্শেদ বাবার মাজারে এসেছি। আগামীকাল ফিরব। ফ্রিজে খাবার রাখা আছে, গরম করে খেয়ে নিস। আম্মুর মুখে শিশিরের কথা শুনে ভয়ে হাতটা কেঁপে উঠল। তাল সামলাতে পারলাম না। হাত থেকে ফোনটা মেঝেতে লুটিয়ে পড়ল। শিশির যদি মায়ের সাথে মাজারে থাকে, তাহলে আমার সাথে কি আছে এখানে? হঠাৎ রুমের ভেতরে গায়েবী আওয়াজ ভেসে আসতে লাগলো। কে যেন বলতে লাগলো, তোমার কোনো ভয় নেই, আমি সবসময় তোমার পাশে আছি। কথাটা শুনে শরীরটা শিউরে উঠল। কি করব বুঝতে পারছি না। চিৎকার করব, সে শক্তিও তো নেই। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামলে রুমের দিকে পা বাড়ালাম। আবার সেই অজানা আওয়াজটা শুনতে পেলাম। সেই কণ্ঠ কে যেন বলছে, রীতি, তুমি ঠিক আছো? তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? দেখুন, আপনি যেই হন না কেন, এভাবে আড়ালে থেকে আমাকে ভয় দেখাবেন না। দয়া করে সামনে আসুন। কেন আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন? আবার সেই অদৃশ্য কণ্ঠ কে যেন বলল, আমি তোমার ভয়কে দূর করতে এসেছি। তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আপনি যদি সত্যি আমার ভয় দূর করতে চান, দয়া করে আমার সামনে আসুন। এভাবে আড়াল থেকে ভয় দেখাবেন না প্লিজ। চারপাশটা একদম শান্ত হয়ে আসলো। কোনো উত্তর নেই। কি হলো, চুপ করে আছেন কেন? কে আপনি? কথা বলুন প্লিজ। দয়া করে কিছু তো বলুন। অদৃশ্য কণ্ঠে আবার কে যেন বলে উঠল, আমি সামনে আসলে তুমি সহ্য করতে পারবে না। কেন পারবো না? কে আপনি? আমার কাছে কি চান? দয়া করে সামনে আসুন প্লিজ। অদৃশ্য কণ্ঠে আবার সেই শব্দ ভেসে আসলো, তুমি সত্যিই চাও আমি তোমার সামনে আসি? তাহলে তোমার চোখ বন্ধ করো। আমি যখন বলবো ঠিক সেই মুহূর্তে তোমার চোখ খুলবে, কেমন? বুঝতে পারছি না আমার সাথে এসব কি ঘটছে। এখন চোখ বন্ধ করা ছাড়া কোনো উপায়ও তো নেই। আচ্ছা, ও যদি কোনো খারাপ মতলব নিয়ে আসে, যদি আমার কোনো ক্ষতি করে? না, এইসব কি ভাবছি। কি করব, চোখ বন্ধ করব? আবার সেই অদৃশ্য কণ্ঠে কে যেন বলল, কি ভাবছো রিধি? আমি কোনো খারাপ ছেলে না তো? তোমার কোনো ক্ষতি হবে না তো? আসলে আমার কোনো খারাপ মতলব নেই, ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এসব কি হচ্ছে? আমি তো কোনো কথাই বলিনি। তাহলে কিভাবে বুঝলো? কে আপনি? আপনি কিভাবে বুঝলেন আমি এসব ভাবছি? আমি তোমার চোখ দেখেই বুঝতে পারি তুমি কি ভাবছো। তুমি চাও না আমি তোমার সামনে আসি? যদি না চাও তাহলে আমি চলে যাচ্ছি। খোদা হাফেজ। এই না, দাঁড়ান। আমি চাই আপনি আমার সামনে আসুন। আমি চোখ বন্ধ করছি, দেখুন। বুঝতে পারছি না কি করব। এক অজানা কৌতূহল আমাকে জড়িয়ে ফেলেছে। আমার ভীষণ ইচ্ছা এই যুবকের মুখ দেখব, যে আমার বিষয়ে এত কিছু বুঝতে পারে। এই কথা ভেবে দুই হাতে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়লাম। হঠাৎ আমার চোখের সামনে লাইটের মতো কিছু একটা জ্বলে উঠল। মনে হচ্ছে কোনো আলোর ঝলক নেমে এসেছে। আবার সেই অদৃশ্য কণ্ঠে কে যেন বলল, রিধি, তুমি এবার নিজের চোখ খুলতে পারো, কিন্তু একটা কথা মাথায় রাখবে, তুমি আমার চোখের দিকে তাকানোর চেষ্টা করবে না। চোখ খোলার পারমিশন পেতেই দুই হাত সরিয়ে সামনে তাকালাম। চোখ খুলতেই যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, প্রায় 6 ফুট উচ্চতা। এর আগে কখনো এই পলাশতলিতে এরকম যুবক দেখিনি। আচ্ছা, এ মানুষ না অন্য কিছু? যুবকের থেকে আমার চোখ সরছেই না। কেন জানি মনে হচ্ছে ওর দিকে এভাবেই তাকিয়ে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয়, যুবকের শরীর সাদা জুব্বা পরা, মুখের উপরে বড় করে ঘোমটা টেনে রাখা। বুঝতে পারছি না এত বড় ঘোমটা টেনে রেখেছে কেন? একজন ছেলে হয়েও মুখ ঢেকে রেখেছে কেন? যুবকের মুখের নিকাব সরাতে যাব ঠিক তখনই আমার নাকে রজনীগন্ধা ফুলের ঘ্রাণ পাচ্ছে বলে মনে হলো। রজনীগন্ধা আমার প্রিয় ফুল, আর আমি এই ফুলের ঘ্রাণ চিনি। কিন্তু এই ফুলের ঘ্রাণ এতটাই কড়া যে আমার মনকে উত্তেজিত করে তুলেছে। কেন জানি মনে হচ্ছে এই ঘ্রাণটা বুকে জড়িয়ে নিই। যুবক বলল, কেমন আছো রিধি? যুবকের মুখে রিধি নামটা শুনে চমকে উঠলাম। বুঝতে পারছি না এতক্ষণ আমার কি হয়েছিল। আমি এরকমভাবে ওর দিকে তাকিয়ে আছি কেন? যুবককে দেখে ভয়টাও যেন হারিয়ে গেল। যাক বাবা, বাঁচলাম। এ তো একজন সাধারণ যুবক, আমি কি নাকি ভাবলাম। যুবককে পাল্টা প্রশ্ন করলাম, কে আপনি? আপনার মাথায় কি সমস্যা আছে? হুট করে একজন মেয়ে মানুষের বাসায় ঢুকে পড়েছেন।
আপনার বাসায় কি কোনো মা বোন নেই? অসভ্য বেয়াদব কোথাকার। আমার কথায় কোনো কর্ণপাত করলো না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার আমার মেজাজটা খারাপ হয়ে গেল। এতক্ষণ ধরে কথা বলছি আর এ চুপচাপ শুনে যাচ্ছে। কি অদ্ভুত মানুষ রে বাবা। এই যে হিরো, আপনাকে বলছি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। বলো কি বলবে? বলো কি বলবে মানে? আমি এতক্ষণ ধরে এত কথা বললাম আর আপনি বলছেন বলো কি বলবে? এখানে কি কোনো কীর্তন হচ্ছে? হ্যাঁ, আপনার কি সমস্যা? হ্যাঁ, আর এভাবে মেয়েদের মতো মুখ ঢেকে রেখেছেন কেন? মুখের নেকাব সরান বলছি। না থাক, আমি নেকাব সরালে তুমি ভয় পাবে। আমাকে কি দেখে পাগল মনে হয়? আমি আপনাকে ভয় পাবো কেন? ভয় তো আপনার পাওয়ার কথা। যত সব। চুপচাপ নেকাব সরান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আমার কথা শুনে ও চুপচাপ দাঁড়িয়ে আছে। মাথাটা প্রচণ্ড গরম হয়ে আসলো। অনেক হয়েছে নাটক। এতক্ষণ ধরে বলছি তবুও চুপচাপ দাঁড়িয়ে আছে। কি ছেলে রে বাবা। এক প্রকার রেগে গিয়ে 2 হাত দিয়ে যুবকের মুখের ঘোমটা সরিয়ে দিলাম। ঘোমটা সরিয়ে নিতেই আমার চোখ পড়ল যুবকের চোখের উপর। চোখ তো নয়, মনে হচ্ছে কোনো আগুনের গোলা জ্বলছে। এসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভয়ে আমার শরীর চমকে উঠল, মাথাটা ঝিমঝিম করে উঠল। চারপাশটা ঝাপসা হয়ে আসছে বলে মনে হচ্ছে। এক পর্যায়ে তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। যুবকটি ওর হাত দিয়ে এক টানে আমাকে ওর বুকে জড়িয়ে নিল। যুবকের হাতের ছোঁয়া লাগতেই আমার হাতে গরম অনুভব করলাম। এমন মনে হচ্ছে আমার হাতে আগুন জ্বলছে। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। চিৎকার করছিলাম। চারপাশটা ঝাপসা হয়ে আসছে, শরীরে জোর পাচ্ছি না। জানি না এরপর কি হয়েছিল। যখন সেন্স ফিরে আসে তখন আমি বিছানায় শুয়েছিলাম। আমার পাশে মা বসে আছেন। বিছানার এক পাশে নিনা দাঁড়িয়ে আছে। নিনাদের দেখে একটু অবাক লাগছে। ওরা সকালে এভাবে আমার রুমে কি করছে বুঝতে পারছে না। মা, আমার কি হয়েছিল? তোমরা সকলে এভাবে এখানে দাঁড়িয়ে আছো কেন? মা বলল, এই প্রশ্নের উত্তর তুই দিবি। কি হয়েছিল এখানে? আমি যখন বাসায় আসলাম তখন দেখলাম বাসার দরজা খোলা আছে। মেঝেতে তুই সেন্স হারিয়ে পড়ে আছিস। আমি তোর অবস্থা দেখে নিনা আর শিলাকে খবর দিলাম। ওরা ডাক্তার এনেছিল। ডাক্তারবাবু বললেন কোনো কারণে ভয়ে হয়তো তোর সেন্স চলে গিয়েছিল। তোর কি হয়েছিল মা? রিধি বলল, কি আবার হবে? তুমি তো জানো আমি একা একা থাকতে পারি না। তবুও তুমি আমাকে এভাবে একা রেখে গেছো কেন? হ্যাঁ, তুমি জানো গতরাতে আমি কতটা ভয় পেয়েছিলাম। সব কিছু জেনে শুনে এভাবে একা রেখে গেছো। ভয় পাবো এটাই তো স্বাভাবিক। হ্যাঁ মা, আমার ভুল হয়েছে। এখন যা, তোরা সকলে ফ্রেশ হয়ে নে, খাবার রেডি করেছি, সবাই ডাইনিংয়ে চলে আয়। মা বললেন, আমি এখনও বুঝতে পারছি না কি এমন ঘটেছিল গতরাতে যে তুই সেন্স হারিয়েছিলি। কি এমন ঘটেছিল রে? না, মাকে এ বিষয়ে বলা যাবে না, উনি টেনশন করতে পারেন। না, কথাটা ঘুরিয়ে দিতে হবে। নিনা, আজকে না আমাদের গাহটায় যাওয়ার কথা ছিল। সময় দেখেছিস? প্রায় 8টা বেজে গেছে। 8:30 ট্রেন ছাড়বে। তোরা তাড়াতাড়ি খাবার খেয়ে নে। আমি রুমে গেলাম। এক প্রকার অজুহাত দেখিয়ে হাফ ছেড়ে বাঁচলাম। রীতি, তুই মিথ্যা বললি কেন? আমরা তো পরিকল্পনা করেছিলাম কলেজ শেষে গাহটায় যাব। গাহটায় যেতে মাত্র 2 ঘন্টা লাগবে। এখানে ট্রেন আসলো কোথা থেকে? তুই গত রাতের ঘটনাগুলো ধামাচাপা দেওয়ার জন্য এসব বলছিলি, তাই না? দূর না, আমি তো এমনি বলেছিলাম। বাদ দে ওসব কথা। এখন চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আজকে তো ফিজিক্স এক্সামের খাতা দেখানোর কথা। আরে হ্যাঁ, আমার তো মনেই ছিল না। চল চল, ম্যামের ক্লাসের সময় হয়ে যাচ্ছে। কলেজ গেটে পা রাখতেই হঠাৎ পেছন থেকে কিছু ছেলে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। এই যে ম্যাডাম, একটু শুনবেন। আমি পেছনে ফিরে বললাম, কি হয়েছে কি? এভাবে ডাকছো কেন? ছেলেগুলোকে দেখে আমার 2 দিন আগের কথা মনে পড়ল। সেদিন ছিল বৃহস্পতিবার। নিনা আর আমি কলেজ শেষে বাসায় ফিরছিলাম। হঠাৎ ক্যাম্পাসে একজন ছেলে বাইক নিয়ে চলে আসলো। আমাদের চারপাশে বাইক নিয়ে ঘুরছে। আচমকা আমার সামনে বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়ল। ছেলেটির পরনে জিন্সের প্যান্ট, শরীরে হোয়াইট কালারের শার্ট ঝুলিয়ে রাখা। কি স্টাইল! এমনভাবে শার্ট পরেছে যে দেখে মনে হচ্ছে শার্টটা খুলে আসলেই পারত। শার্টের সব বোতাম খুলে রাখা। ছেলেটা দেখতে বেশ লম্বা চওড়া, মনে হয় জিম করে। এরকম স্বাস্থ্য, চুলে কালার করা। সে যাই হোক, চলুন ঘটনায় ফিরে আসি। ছেলেটি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আমার একটু অস্বস্তি লাগছিল। এজন্য নিনাকে বললাম, বান্ধবী চল তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। নিনাকে জোর করে ক্যাম্পাস থেকে বের করে রাস্তায় নিয়ে আসলাম। রাস্তার একপাশে একজন মামা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে। দোকানে অনেক ভিড়। ভিড় হওয়া স্বাভাবিক, যে গরম পড়েছে। এই গরমে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। নিনা বলল, বান্ধবী শুনেছি ওই ছেলের নাম রাজীব, কলেজের হাজারো মেয়ের ক্রাশ, কিন্তু ও কোনো মেয়েকে পাত্তা দেয় না। তো আমি কি করব? ওর পেছনে কলেজ কেন? পুরো বাংলাদেশের মেয়েরাও যদি ঘোরে আমার তাতে কিচ্ছু যায় আসে না, বুঝলি? বান্ধবী, ছেলেটা কিন্তু ভীষণ হট। সেই রে। এই তুই চুপ কর তো। সেই হট? মাই ফুট। তোর পছন্দ, তুই রিলেশন কর, আমাকে বলছিস কেন? তুই কি আইসক্রিম খাবি? না খেলে আসতে পারিস, আমার ভীষণ গরম লাগছে, আমি আইসক্রিম খাবো। নিনা বলল, আরে বোন রাগ করছিস কেন? আমি তো এমনি বললাম।
ও আবার কোনো ছেলে হলো নাকি? টাকি মাছের মতো চেহারা। ওকে মেয়েরা তো দূরের কথা, রাস্তার কুকুরও চেয়ে দেখবে না। হঠাৎ রাজীব বলল, এই যে ম্যাডাম, কি বললেন? আমি টাকি মাছের মতো দেখতে? আরে আরে ভাই, তুমি কখন আসলে? একটু তোতলে বলল নীনা। আমি তখন থেকেই দেখছিলাম তুমি আমার নামে রীতির মনে বিষ ঢালছিলে। তোমার কি সমস্যা আন্টি? এই বাদর, কে আন্টি? হ্যাঁ, কে আন্টি? একদম বাজে কথা বলবে না। কে বাদর? তুমি জানো এই কলেজের কত মেয়ে আমার পেছনে ঘুরে, আর তুমি আমাকে বাদর বলে অপমান করছো? দেবে একটা কানের নিচে। অনেক হয়েছে। এই রিধি, তোর সামনে এই ছেলেটি আমাকে অপমান করছে আর তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস? আরে তোরা দুটোই চুপ করতো বাবা, রাস্তায় মানুষজন চেয়ে আছে, এখানে সিন ক্রিয়েট করিস না। সিন ক্রিয়েট আমি করছি? রিধি বলল, তোরা এখানে ঝগড়া কর, আমি যাই। এই যে মামা, 2টা আইসক্রিম দেন তো। আইসক্রিমওয়ালা বলল, তোমাদের জন্য আমার কাস্টমাররা ভয় পাচ্ছে। বাবারা, তোমরা আইসক্রিম নিলে নাও, না হলে দোকান ক্লিয়ার করো। এই মামা, আপনি চুপ করেন বলছি। রিধি বলল, এই তোরা থাম এবার। মামা তাড়াতাড়ি আইসক্রিম দেন প্লিজ। মামা 2টা আইসক্রিম দিলেন। দিদি, 2টা আইসক্রিম 30 টাকা। আইসক্রিম হাতে নিতেই রাজীব আইসক্রিমওয়ালার হাতে 30 টাকা দিয়ে বলল, মামা টাকাটা রাখেন। এই যে হিরো, তোমাকে কে বলেছে টাকা দিতে? ছেলেটার বাড়াবাড়ি দেখে ভীষণ রাগ উঠল। এজন্য আইসক্রিমটা ছেলেটার মুখের উপর ঠাস করে ছুঁড়ে মারলাম। তোমার আইসক্রিম তুমি খাও, যত সব। এই না, চল তো। রাজীব ওর পকেট থেকে রুমাল বের করে মুখ মুছে বলল, আচ্ছা আইসক্রিম না খেলে একটা কথা শোনো। কি কথা? বলো তাড়াতাড়ি, আমাদের হাতে সেরকম সময় নেই। রাজীব ওর পেছন থেকে গোলাপের তোড়া বের করে আমার সামনে এগিয়ে বলল, আই লাভ ইউ রিধি। এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে না? তুমি ফুল না নিলে আমি তোমার পিছু ছাড়বো না জান। অসভ্য ছেলে একটা। তোমার সাহস তো কম নয়। অনেকক্ষণ ধরে তোমার বদমাইশি সহ্য করছি, বিশ্বাস কর আর পারছি না। ছেলেটির হাত থেকে গোলাপের ফুলের তোড়া হাতে নিয়ে ছুঁড়ে মারলাম। ভুলবশত গোলাপ ফুলের তোড়া একজন বৃদ্ধার সামনে ছিটকে পড়ল। বৃদ্ধা মনে হয় খেপে গেছেন। হনহন করে আমাদের সামনে চলে আসলো বৃদ্ধা। অসভ্য পোলাপান, তোমাদের জন্য আমাদের বুড়িদেরও শান্তি নেই। চক্রি পাসনি, তাই এবার বুড়িদের পিছনে লাইন লাগাতে এসেছিস? কে আমাকে ফুল ছেড়ে মারল গো? নীনা বলল, দাদিমা, এই বাদরটা আপনাকে ফুল ছুঁড়ে মেরেছে। রাজীব বলল, আরে দাদিমা, আসলে না, মানে হয়েছে কি? বৃদ্ধা বলল, আসলে আমাকে পছন্দ হয়েছে, তাই তো? তোদের মতো হতচ্ছাড়াদের জন্য আজকে আমাদের বুড়িদেরও নিরাপত্তা নেই। রাজীব বলল, দূর দাদি, আপনি সব কি বলছেন? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? আপনার মতো পোড়া বাগুনের পেছনে সময় নষ্ট করব? হতচ্ছাড়া, কি বললি? আমি পোড়া বাগুন? খাড়া, তোদের একদিন আমার একদিন। এ কথা বলে বৃদ্ধা ওনার জুতা খুলে হাতে নিতেই সকলে দৌড় দিয়ে পালালাম। কি এক জ্বালা! এই রাজীব কি কম ছিল, এখন এই বৃদ্ধা এসে জুটল। সেদিনের কথা মনে পড়লে ভীষণ হাসি পায়। মনে হয় ওই ছেলেটা এখনো আমার অপেক্ষায় আছে। হঠাৎ আমাদের সামনে একজন যুবক বাইক নিয়ে চলে আসলো। আজকের গেটা ভীষণ চেঞ্জ। 2 দিন আগে তো শার্ট পরেছিল, আজকে হঠাৎ পাঞ্জাবি। তুমি রাজীব না? রাজীব বলল, হ্যাঁ আমার জান, আমি তোমার রাজীব। কেন, আমাকে এই সাজে ভালো লাগছে না? হঠাৎ এরকম পাঞ্জাবি পরে এসেছো কেন? কোনো নাটক শুরু করেছো আবার? রাজীব বাইক থামিয়ে সামনে দাঁড়িয়ে হেলমেট খুলতে খুলতে বলল, না এমনি। 2 দিন আগে যখন শার্ট পরে তোমার সামনে এসেছিলাম তখন তো তুমি আমাকে রিজেক্ট করেছিলে, তাই ভাবলাম হয়তো তোমার ওরকম ছেলে পছন্দ না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে ভদ্র ছেলে হয়ে যাব। এখন ঠিক আছে না? রীতি বলল, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় ভুল করছো। এর আগে অনেক ছেলে এসেছিল, ওদের অনেক বাজে অবস্থা হয়েছে। আমি তোমার ভালোর জন্য বলছি, দয়া করে আমার পিছু নিও না। ও জানতে পারলে তোমাকে ছাড়বে না। রাজীব বলল, এই শহরে এমন কেউ নেই যে রাজীবের সাথে টক্কর দেবে। তুমি শুধু নামটা বলো, আমি দেখে নেব সে কত বড় পালোয়ান যে আমার কাছ থেকে আমার জানকে সরাতে চায়। হঠাৎ আমার কানের পাশে গরম হাওয়া অনুভব করলাম। শরীরটা শিউরে উঠল। মনে হচ্ছে ও আবার এসে গেছে। বুঝতে পারি না এই যুবকটি কে, কেন আমাকে অনুসরণ করছে। আমার কানের কাছে শুধু একটাই শব্দ ভেসে আসছে, রিধি, যে আমার আর তোমার মাঝে আসবে আমি তাকে চিরকালের জন্য শেষ করে দেব। খোদা হাফেজ। না 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 না, এটা হতে পারে না, প্লিজ এরকম করো না, দয়া করে ওর কিছু করো না। রাজীব বলল, কি হয়েছে রিধি, তুমি কি বিড়বিড় করছো? তোমার কি কিছু হয়েছে? বললে না তো কে সে? আমি তোমার সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। যদি তুমি আমাকে ভালোবাসো দয়া করে আর কোনোদিন আমার সামনে এসো না। আমি চাই না আমার জন্য কারো ক্ষতি হয়। রিধি প্লিজ থামো। কোথায় যাচ্ছ? দয়া করে বলো না, কেন এমন করছো? নীনা বলল, ওকে থামিও না, ওকে একটু একা ছেড়ে দাও, ও ক্লাসে যাচ্ছে, যেতে দাও। রাজীব বলল, নীনা তুমি তো নিশ্চয়ই জানো ওর কি হয়েছে, ও হঠাৎ এরকম আচরণ করছে কেন? রাজীব, তুমি যদি নিজের ভালো চাও তাহলে প্লিজ কোনোদিন ওর সামনে এসো না। রাজীব বলল, কি এমন ঘটেছিল যে কারণে ও এমন করছে? দয়া করে তুমি আমাকে কিছু তো বলো। এই কথা বলে রাজীব নীনার পায়ে ধরল। নীনা রাজীবকে মাটি থেকে তুলে বলল, তুমি রিধিকে ভালোবাসো তাই না? হ্যাঁ, আমি ওকে ভীষণ ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, রিধি কি 2 দিন আগের ঘটনার জন্য কষ্ট পাচ্ছে?
না, ও কোনো বিষয়ে কষ্ট পায়নি। ওর তো কপালটাই খারাপ, ওর জীবনটাই অভিশপ্ত। ও নিজের মতো করে কোনো কিছুই করতে পারবে না। তুমি জানতে চাও না ও কেন এমন করছে? তাহলে আমার সাথে কলেজের ছাদে দেখা করো। আমি ছাদে যাচ্ছি। এখানে সব কথা বলতে পারবো না। নীনা কলেজের ছাদে চলে যায়। রাজীব বুঝতে পারছে না সে কি করবে। রিধির জন্য তার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এর আগেও অনেক মেয়ে তার জীবনে এসেছিল, কিন্তু তাদের জন্য তার এত কষ্ট হয়নি যতটা রিধির জন্য কষ্ট হচ্ছে। রাজীব অনেক চিন্তা ভাবনার পর সিদ্ধান্ত নিল সে নীনার সাথে দেখা করবে। রাজীব জানতে চায় কি এমন হয়েছে যার কারণে রিধি এতটা ভয় পেয়ে আছে। রাজীব কলেজের ছাদে চলে যেতে লাগলো। অন্যদিকে নীনা রাজীবের জন্য ছাদে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ পেছন থেকে রাজীব বলল, নীনা, আমি এসে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার জন্য এত সময় অপেক্ষা করলে। নীনা বলল, রাজীব, তুমি জানতে চাও রিধি কেন এমন করছে? রিধি নিজেও জানে না ওর সাথে কি ঘটে। ওর বয়স যখন 10 বছর তখন থেকে একটা দুষ্ট জিনের নজরে পড়ে ওর ওপর। এই বিষয়টা শুধু আমি আর রুবিনা কাকি ছাড়া কেউ জানে না। ওই জিন রিধিকে পছন্দ করে, ও রিধিকে বিয়ে করতে চায়। এমনকি রিধিকে পাওয়ার জন্য ওর মায়ের সাথেও ঝামেলা করেছিল ওই জিন। ওই জিন ছিল রিধির মায়ের একটা পোষা জিন। যখন কাকি জানতে পারলেন তখন তিনি কিছুতে রাজি হননি। এজন্য ওই জিন কাকিমাকে মেরে ফেলেছে। রিধিকে বলা হয়েছিল ও যখন ছোট ছিল তখন ওর মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। রাজীব বলল, বাহ, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। তোমার এত কিছু জানা ঠিক হয়নি। তুমি অনেক কিছু জেনে গেছো। তোমাকে তো মরতে হবে না। কে কে আপনি? রাজীব, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার গল্পের ভিলেন। আমি হলাম সে জিন যার গল্প তুমি এতক্ষণ রাজীবকে বলছিলে। তোমার কি মনে হলো তুমি এত সহজে সবকিছু রাজীবকে বলতে পারবে? 10 বছর আগে রিধির মা নিজেও চেষ্টা করেছিল রিধির থেকে আমাকে সরানোর। সে চেষ্টা তুমিও করলে। এবার তো তোমাকে শিক্ষা দিতেই হবে। নীনা চিৎকার করে উঠল, রিধি, প্লিজ আমাকে বাঁচা, হেল্প মি। জিন বলল, তোর সৃষ্টিকর্তাকে স্মরণ করে নে, আর কোনোদিন স্মরণ করতে পারবি না। এই কথা বলে জিন ওর হাতের ইশারায় নীনাকে শূন্যে ভাসিয়ে তুলল। নীনা বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কাউকে কিছু বলবো না। আমাকে যেতে দাও। ছেড়ে দেব? নে, ছেড়ে দিলাম। এই কথা বলে জিন নীনাকে 14 তলা থেকে ছুঁড়ে মারল নিচে। এদিকে রিধির চিৎকার শুনে পুরো কলেজ কেঁপে উঠল। নীনার চিৎকার শুনে ক্যাম্পাসের বাইরে চলে আসতেই আমার সামনে রিধির শরীর পড়ে যায়। ওর শরীর রক্তে ভেজা ভেজা হয়ে গেছে। নীনাকে এই অবস্থায় দেখবো কখনো কল্পনাও করিনি। নীনা ওর হাত দিয়ে ছাদে ইশারা করলো। নীনার এমন অবস্থা দেখে শরীরটা শিউরে উঠল। আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। নীনার পাশে ধপ করে বসে পড়লাম। নীনার মাথায় হাত রাখতেই মাথাটা ঘুরে উঠল। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। নীনা, তোর এই অবস্থা কে করলো? নীনা বলল, রিধি, ওই রাজীব। এই কথাটা বলে সে ছাদের দিকে ইশারা করলো। ছাদের এক পাশে লক্ষ্য করলাম রাজীব দাঁড়িয়ে আছে। ওর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সেই হোয়াইট কালারের শার্ট দেখেই বোঝা যাচ্ছে ওটা রাজীব। রাজীব এমন কাজ করবে কল্পনাও করিনি। ও এটা করবে ভাবতেও পারছি না। না, এটা হতে পারে না নীনা। আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। দেখবি তোর কিচ্ছু হবে না। আমি আছি তো, তোর কিছুই হতে দেব না। চোখের সামনে নীনা ছটফট করতে করতে একেবারে শান্ত হয়ে গেল। না না, এটা হতে পারে না। নীনা। রাজীব, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বান্ধবীকে মেরেছ, আমি তোমাকে ছাড়বো না। আমার চিৎকার শুনে কলেজের সকলে ছুটে আসলো। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমার কোলে নীনার বডি পড়ে আছে। আমার শরীর নীনার রক্তে ভেজা হয়ে যাচ্ছে। প্রিন্সিপাল স্যার বললেন, রিধি, নীনার এই অবস্থা কিভাবে হলো? স্যার, এসব ওই রাজীব করেছে। ও আমার বান্ধবীকে হত্যা করেছে। এসবের জন্য দায়ী ও। ওকে পুলিশে দেন। আজকে ওর জন্যে আমার বোনের এই অবস্থা। নীনা। প্রিন্সিপাল স্যার ইতোমধ্যে পুলিশে খবর দিয়েছেন। পুরো ক্যাম্পাস ভর্তি মানুষ, সকলে বিভিন্ন ধরনের কথা বলছিল। পুলিশ রাজীবকে অ্যারেস্ট করলো। রাজীব চিৎকার করে বলছিল, রিধি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমি কিছুই করিনি। নীনাকে আমি মানিনি। রাজীবের শার্টের কলার ধরে টেনে বললাম, তুমি এত খারাপ কখনো ভাবিনি। তুমি কি করে পারলে এরকম কাজ করতে? তুমি জানো, যখন আমি তোমাকে ইগনোর করছিলাম তখন ওই নীনাই আমাকে বুঝিয়েছিল তুমি ভালো ছেলে, তুমি আমার জন্য পারফেক্ট, আর তুমি ওকে মেরে ফেললে। কেন এমন করলে? কি হলো, কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? ঠাস করে 2-3টা চল লাগিয়ে দিলাম। রাজীবের মুখে শুধু একটাই কথা, রিধি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমাকে। কেন বিশ্বাস করছো না? ইন্সপেক্টর সাহেব, নিয়ে যান ওকে। আমি ওর মুখ দেখতে চাই না, দয়া করে ওকে নিয়ে যান। শিলা বলল, রিধি, আজকে রাজীবকে কোর্টে তোলা হবে। আজকে আমাদেরকে আদালতে যেতে হবে। শুনেছি রাজীবের হয়ে লড়ছেন পলাশতলীর লয়ার ইমরান সাহেব। উনি আমাকে বললেন, সবকিছু মীমাংসা করে নাও, রাজীবের জীবন শেষ হতে পারে। নীনা হত্যাকাণ্ডের জন্য ওর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
তুই কি চাস নিনার খুনি নিশ্চিন্তে ঘুরে বেড়াক? ও আমার শুধু বান্ধবী না, ও একজন বিশ্বস্ত বোন ছিল। আজকে ওই ছেলেটার জন্য আমি আমার বোনকে হারিয়েছি। আমি ওকে ছাড়ব না, ওর শাস্তি অবশ্যই হবে, হতেই হবে। আমি ওর বিরুদ্ধে সাক্ষী দেব। শিলা বলল, নিনা, আমার কেন জানি মনে হচ্ছে রাজীব নির্দোষ, ওর কোনো দোষ নেই, ওকে ফাঁসানো হচ্ছে। আচ্ছা তুই একটা কথা বল, তুই কি নিনাকে হত্যা করতে দেখেছিস? না, কিন্তু আমি দেখেছি সাদা শার্ট পরে ছাদে দাঁড়িয়েছিল। নিনা মৃত্যুর আগে ওর নাম নিয়েছিল। শিলা বলল, নিনা কি তোকে একবারও বলেছিল যে রাজীব ওর মৃত্যুর জন্য দায়ী? বলেছিল? বল। আমি এ বিষয়ে তোর সাথে কোনো কথাই বলতে চাই না। যা, বাসায় ফিরে যা, ফ্রেশ হয়ে নে, আদালতে যেতে হবে। যেতে তো হবেই। তুই দেখিস আমার বিশ্বাস রাজীব খুন করেনি, সত্যিটা সকলের সামনে আসবে। আমার মন বলছে ও নির্দোষ। মনের আগে কোনো আদালত হতে পারে না। এদিকে আদালতের বিচারে জজ বসেছে। জজ সাহেবের কাছে বিচার তুলে ধরা হলো। রাজীবের পক্ষে লয়ার বললেন, হুজুর, আমার মক্কেল নির্দোষ। নিনা হত্যার সময় রাজীব তার বন্ধুদের সাথে ছিলেন। বিরোধী পক্ষের লয়ার বললেন, অবজেকশন মাই লর্ড, আমার কাছে প্রমাণ আছে, নিনা হত্যাকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী আছে। আপনি আমাকে একবার সুযোগ দিন, আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি রাজীব হত্যাকারী। জজ বললেন, মিস মায়া, আপনার সাক্ষী কি আদালতে হাজির আছেন? আমার প্রথম সাক্ষী রবি, যে নিনাদের কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। উইটনেস বক্সে রাজীব দাঁড়িয়ে আছে, ওর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। রাজীব বারবার রিধির দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু রিধি তার দিকে তাকাচ্ছে না। মিস মায়া বলল, রবি, আমি যা বলবো তার উত্তর দেবে, তুমি যা জানো তাই বলবে। ঘটনার সময় তুমি ঠিক কি দেখেছিলে? রবি বলল, আমি তখন ক্যাম্পাসের বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ নিনার চিৎকার শুনতে পেলাম। ওর চিৎকার শুনে ছাদে তাকালাম। আমি দেখলাম রাজীব নিনার পাশে দাঁড়িয়েছিল। রাজীব ছাড়া ছাদে কেউ ছিল না। রাজীবের পক্ষের উকিল রবিকে প্রশ্ন করল, আমার একটা প্রশ্ন ছিল, রবি, তুমি কি রাজীবকে ছাদে দেখেছিলে? তুমি শিওর? তুমি কি ওর মুখ দেখেছিলে? রবি বলল, আমার মনে আছে সেদিন কলেজে সাদা কালারের পাঞ্জাবি পরে এসেছিল রাজীব, আর ছাদের ওপর যাকে দেখেছিলাম তার শরীরেও সাদা পাঞ্জাবি ছিল। রাজীবের পক্ষের উকিল ইমরান বললেন, তুমি কি মুখ দেখেছিলে, হ্যাঁ কি বা না? রবি বলল, না, কিন্তু আমি ওই পাঞ্জাবি দেখেই বুঝতে পেরেছি ওটা রাজীব ছিল। ইমরান বলল, মাই লর্ড, সাদা পাঞ্জাবি তো আমি আপনিও পড়তে পারি, তাহলে কি আমরাও খুনি? উনি কারো মুখ না দেখে শনাক্ত করতে পারেন না। জজ বললেন, হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। মিস মায়া, আপনার পরবর্তী সাক্ষীকে ডাকুন। মাই লর্ড, আমার পরবর্তী সাক্ষী রিধি, রাজীবের গার্লফ্রেন্ড। রিধি, তুমি কি রাজীবকে চেনো? রিধি বলল, হ্যাঁ, আমি ওকে চিনি, ও আমাদের কলেজের বন্ধু। রাজীব বলল, শুধু বন্ধু? রিধি, তুমি কি বলছো? রিধি বলল, হ্যাঁ, তুমি শুধুই আমার বন্ধু। মিস মায়া, আমরা তো শুনেছি রাজীব আপনার বয়ফ্রেন্ড। না, ও আমার বয়ফ্রেন্ড না, আমি ওকে পছন্দও করি না। ও আমাকে সবসময় ডিস্টার্ব করত। নিনা এ বিষয়ে প্রতিবাদ করতে বলেই ও নিনাকে হত্যা করেছে। নিনা মৃত্যুর আগে রাজীবের নাম নিয়েছিল। নিনার হত্যার পেছনে রাজীব জড়িত। ও চাইতো না নিনা আমাদের মাঝে আসুক, এজন্য ও নিনাকে সরিয়ে দিয়েছে। আমি ওর শাস্তি চাই, ও আমার বোনের হত্যাকারী, আমি ওর ফাঁসি চাই। মিস মায়া বলল, আপনি শান্ত হন, নিনার হত্যাকারী অবশ্যই শাস্তি পাবে। মাই লর্ড, আপনি তো শুনলেন নিজের কানে, সব সাক্ষ্য পেশ করেছি। আমার মনে হয় রাজীবকে খুনি প্রমাণ করার জন্য এতটুকু যথেষ্ট। ইমরান বললেন, রিধি, তুমি এসব কি বলছো? তুমি এরকম বলতে পারো না। তোমার কি মনে হয় রাজীব এরকম করতে পারে? তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, যে ছেলেটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, সে কিভাবে তোমার এত বড় ক্ষতি করবে? রিধি বলল, কিসের ভালোবাসা? আমি ওকে ভালোবাসি না। ও হয়তো আমাকে ভালোবাসে, আমি বাসি না। ইমরান বললেন, তুমি কি সত্যিই চাও রাজীব শাস্তি পাক সেই অপরাধের জন্য যে অপরাধ সে করেনি? রিধি বলল, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না, মাফ করবেন। জজ সাহেব তার বিচারে রায় দিলেন। এখন এটা প্রমাণিত রাজীব একজন খুনি। তার খুনের অপরাধে ফাঁসির রায় কার্যকর হয়েছে। 3 দিন পর রাজীবের ফাঁসি হবে। এই কেস এখানেই ক্লোজড। রাজীব এখনও তার মায়াভরা নয়নে রিধির দিকে তাকিয়ে আছে, কিন্তু রিধি সত্যিটা বুঝতে পারছে না। সে তার বান্ধবীর মৃত্যুতে শোকাহত। কি হবে এবার? রাজীব যাওয়ার সময় রিধির দিকে তাকিয়ে বলল, রিধি, বিশ্বাস করো, আমি নিনাকে মারিনি। আমি তো ওর চিৎকার শুনে ছাদে ছুটে গিয়েছিলাম, আমি ওকে মারিনি। তুমি বিশ্বাস কেন করছো না? রাজীবের কোনো কথাই ভালো লাগছে না আমার, শুধু নিনার কথাই মনে পড়ছিল। আমি কি করব, কোথায় যাব, বুঝতে পারছি না। যাই, একটু নিনার কবরের পাশ থেকে ঘুরে আসি। চলে আসলাম নিনার কবরের পাশে। হঠাৎ আমার চোখের সামনে ভেসে উঠল, একদিন নিনার সাথে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তখন নিনা আমাকে বলেছিল, রিধি, আমার না কবর দেখলে ভীষণ ভয় লাগে রে। বান্ধবী, আমি যদি তোর আগে মারা যাই তাহলে আমার কবরের পাশে একটু সময় দিস, আমার সাথে দেখা করতে আসিস। আজকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দেখ নিনা, আমি এসেছি। তুই কি দেখতে পাচ্ছিস? কিরে, তুই কিছু বলছিস না কেন?
নিজের অজান্তে চোখ দিয়ে টপ টপ করে এক ফোঁটা পানি নিনার কবরের মাটিতে গড়িয়ে পড়ল। হঠাৎ কারো আওয়াজ শুনতে পেলাম, রিধি বোন তুই এসেছিস? কে? নিনা তুই? রিধি আমি ভালো নেই রে, আমার ভীষণ কষ্ট হচ্ছে, এখানে ভীষণ অন্ধকার, আমার ভীষণ ভয় লাগছে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যা। নিনা তোর কিচ্ছু হবে না, দেখ আমি এসে গেছি, আমি সবসময় তোর পাশেই আছি। এই কথা বলে নিনাকে জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু কেন জানি ওকে স্পর্শ করতে পারছি না। নিনা বলল, বোন আমি আর তোদের মাঝে নেই রে, আমি আর বেঁচে নেই, আমি আর বেঁচে নেই। এই কথা বলে নিনা কেঁদে উঠল। হঠাৎ কবরস্থানের চারপাশে দমকা হাওয়া আরম্ভ হলো। কবরস্থানের চারপাশে ধুলাবালি দিয়ে ভরে উঠল। আমার চোখের সামনে নিনার শরীর বাতাসে মিলিয়ে যেতে লাগলো। নিনার চোখে পানি পড়ছিল। আমি নিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। দেখতে 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 নিনা বাতাসে হারিয়ে গেল। নিনা, না না, আমি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম? জিন বলল, হ্যাঁ জান, তুমি এতক্ষণ স্বপ্ন দেখছিলে। কে কে আপনি? জিন বলল, আমাকে চিনতে পারছো না? আমি সেই যাকে তুমি সব সময় স্বপ্নে দেখো, আমি তোমার জিন বর। আমি বলেছিলাম না, যদি তুমি আমার না হও তাহলে আর কারো হতে দেব না? সেদিন রাতে কি বলেছিলাম মনে নেই? সেই ছোটবেলা থেকে তোমাকে নজরে রাখতাম। আমি যদি তোমাকে না পাই, এই পৃথিবীতে আর কেউ তোমাকে পাবে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি অস্বীকার করলে, বললে মানুষ আর জিনের ভালোবাসা সম্ভব না। আমি তাও মানলাম, কিন্তু তুমি আমার বারণ শুনলে না। তুমি ওই ছেলেটার মায়ায় পড়লে, এজন্যই আমাকে ওকে সরাতে হলো। ওই ছেলেটা একটু বেশি বেড়েছিল, ওর ভীষণ শখ না তোমাকে বিয়ে করবে, ওর ওই শখ ঘুচিয়ে দিয়েছি। রিধি বলল, এর মানে নিনাকে রাজীব নয় তুমি মেরেছ? বাহ, আমার জানের মাথায় তো বেশ চলে, মানতে হবে তোমার বুদ্ধি আছে, কিন্তু একটু বেশি দেরি হয়েছে। এখন কিছুই করতে পারবে না, কেউ তোমার কথা বিশ্বাস করবে না, আদালত জিন ভূত বিশ্বাস করবে না। কি বলবে নিনাকে কোন জিন হত্যা করেছে? কে বিশ্বাস করবে তোমাকে? রিধি বলল, তুমি কেন এরকম করলে? কেন নিনাকে মারলে? ও কি করেছে? যা হবার তা হয়েছে, এখনো সময় আছে, আমাকে বিয়ে করো, না হলে তোমার মা বাবাকেও শেষ করে ফেলবো। তোমার হাতে সময় নেই, তোমার সময় শেষ হতে যাচ্ছে। তোমাকে 3 ঘন্টা সময় দিলাম, যদি আমার কথা না শোনো তাহলে তোমার কপালে দুঃখ আছে। রিধি বলল, দুঃখ আমার না, তোমার কপালে আছে। কবিরাজ মশাই আসুন। জিন বলল, কবিরাজ মশাই মানে? তুমি এখানে কাকে ধরে এনেছো? তোমার কি মনে হলো তুমি যা ইচ্ছা করবে, তোমাকে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিছু করতে পারবে না? আমার প্রথমে সন্দেহ হয়েছিল এর পেছনে তোমার হাত রয়েছে। যখন হসপিটালে রিধির বডি নেওয়া হচ্ছিল তখন ওকে শক দেওয়া হয়েছিল, ও মরেনি, ও এখনো বেঁচে আছে। রিধি আমাকে বলেছিল সেদিন ছাদে রাজীব নয় অন্য কেউ ওকে ধাক্কা মেরে ছাদ থেকে নিচে ফেলে দেয়। ওর কথা রেকর্ড করেছিলাম। এতক্ষণে তো জজের কাছে ওই রেকর্ড চলে গেছে। আমার বিশ্বাস নিনার সাক্ষীর জন্য রাজীব বেঁচে যাবে। কিন্তু তোমার কি হবে? তোমাকে ধরার জন্য এই ফাঁদ পেতেছিলাম। আমি জানতাম তুমি এভাবে সকলের সামনে আসবে না। তোমাকে সকলের সামনে আনতে হলে বিকল্প পথ বেছে নিতে হবে। আমার তৈরি ফাঁদে শেষমেশ পা দিলে তো। কবিরাজ মশাইয়ের ব্যবস্থা করুন। কবিরাজ মশাই কবরস্থানে প্রবেশ করলেন। কবিরাজ মশাই চারপাশে ছায়ের মতো কিছু ছিটিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে জিনের ওপর জালের মতো কিছু একটা চলে আসলো। কবিরাজ বলল, সাহস থাকে তো এই জাদুর কবর থেকে বেরিয়ে যা। তোদের মতো শয়তানকে জব্দ করতে এই মায়াবী জাল যথেষ্ট। জিন বলল, রিধি আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তুমি আমার সাথে এরকম করতে পারলে? তুমি যেরকম হও না কেন আমি সব সময় তোমাকে ভালোবাসবো। একটা কথা মাথায় রাখবে, আমি ছাড়া তোমার পাশে কাউকে আসতে দেব না, সকলকে শেষ করে ফেলবো। কবিরাজ বলল, রিধি তুমি ওর কথা শুনবে না, এই নাও অস্ত্র, শেষ করে দাও এই জিনের গল্প চিরকালের জন্য। জিন বলল, এই ভণ্ড কবিরাজ তুই আমাকে শেষ করবি? আজকে তোদের সব কটার রক্ত চুষবো। এ কথা বলে জিন ওর হাতের ইশারায় জালকে ছুঁড়ে মারল। কবরস্থানে মাটি কেঁপে উঠল। জিন চিৎকার করে উঠল, হে কবরস্থানের আত্মারা জেগে ওঠো। এর মধ্যে রাজীবের গলা ভেসে আসতে লাগলো, রিধি। কবরস্থানে রাজীব, শিলা আর রিধির মা চলে এসেছে। রাজীব রিধির কাছে এসে ওর হাত ধরে বলল, বিশ্বাস করো রিধি, আমি নিনাকে মারিনি। রিধি বলল, আমি জানি তুমি নিনাকে মারোনি, নিনা বেঁচে আছে। তুমি সত্যি বলছো নিনা বেঁচে আছে? জিন বলল, নিনা তো বেঁচে আছে, কিন্তু তোমরা কেউ বাঁচবে না। তোমাদের শেষ গুনতি শুরু হয়েছে, উল্টো গণনা শুরু করো। এ কথা বলে জিন রাজীবকে শূন্যে ভাসিয়ে তুলল। সবার আগে তোকে মারবো রাজীব, তোর শেষ গল্প এবার আমি টানবো। জিন বাতাসে ভর করে রাজীবের কাছে চলে গেল। 2 হাতে রাজীবের গলা চেপে ধরল। রিধি বলল, ওকে ছেড়ে দাও প্লিজ, তোমার শত্রুতা তো আমার সাথে কথা বলো, ওকে ছেড়ে দাও। জিন বলল, শত্রুতা নয়, বলো ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি মেরি জান। যে তোমার কাছে আসার চেষ্টা করবে আমি তাকে শেষ করে ফেলবো। কবিরাজ বলল, রিধি তুমি সময় নষ্ট করো না, ওকে শেষ করে ফেলো। এই নাও অস্ত্র, এই জিন অস্ত্র দিয়ে ওকে শেষ করে ফেলো।
জিন বলল, ভণ্ড কবিরাজ, তোর এত বড় সাহস, আমাকে শেষ করবি? তারা, তোর ব্যবস্থা আমিই করব। এই কথা বলে জিন তার হাতের ইশারায় কবিরাজকে ছুঁড়ে মারল। কবিরাজ মশায় ছিটকে একটা কবরের পাশে লুটিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে কবরস্থান থেকে আচমকা একটা হাত বেরিয়ে আসলো। কবিরাজ বলল, রিধি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব জিনকে শেষ করে ফেলো। রিধি, তুমি এভাবে চুপ করে থাকলে ও সবকিছু ধ্বংস করে দেবে। ওকে শেষ করতে হবে। ওর মৃত্যু ওর ভালোবাসার মানুষের হাতে লেখা আছে। ও মন থেকে তোমাকে ভালোবেসেছে। ওর মৃত্যু তোমার হাতেই হবে। সময় নষ্ট করো না। জিন অস্ত্র উঠাও, ওর বিনাশ করো। কবিরাজের মুখে নিজের ধ্বংসের কথা শুনে জিন রেগে গেল। ভণ্ড কবিরাজ, তোর এত বড় সাহস, তুই আমার জিন বেগমকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছিস? নে, মর এবার। এ কথা বলে জিন নিজের শক্তি বলে কবিরাজকে শূন্যে ভাসিয়ে তুলল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে রাজীব। জিন ওর গলা চেপে ধরে আছে। রাজীবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। জিনের মায়াও শেষ হয়ে এসেছে প্রায়। হঠাৎ পেছন থেকে জিনকে কে যেন আঘাত করল। রাজীব ছিটকে মাটিতে লুটিয়ে পড়ল। একদিকে কবিরাজ, অন্যদিকে রাজীব। দুজন দুদিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু প্রশ্ন, এটা যে জিনের পিঠে আঘাত করল, কে সে? পেছন থেকে রিধি চিৎকার করে উঠল, বলল, যখন যখন এই পৃথিবীতে কাল আসে তখন তখন তাদের ধ্বংসের কারণও আসে। আজকে তোর বিনাশ তোর সামনে এসেছে। তুই কি বলেছিলি? আমাদের গল্প শেষ করবি? চেয়ে দেখ, তোর সামনে তোর মৃত্যু দাঁড়িয়ে আছে। কবিরাজ বলল, রিধি, জিনের বিনাশ এভাবে হবে না। এই জিন অস্ত্র নিজের শক্তি হারিয়েছে। এর শক্তি ফিরিয়ে আনতে হবে। এখন 3 প্রহরের জন্য এই জিন শক্তিহীন হয়ে আমার কাছে বন্দী থাকবে। ওর বিনাশের হাতিয়ারের শক্তি তোমাকে খুঁজে বের করতে হবে। এই জিন অস্ত্রের শক্তি কিভাবে ফিরবে হুজুর? কবিরাজ বলল, আজ রাত ঠিক 12:30 শ্মশানের পশ্চিম দিশায় 400 বছরের পুরনো বটগাছের নিচে মাটির বুক চিরে এক ফুল বেরিয়ে আসবে। ওই ফুল বছরে একবার মাটি চিরে বেরিয়ে আসে। মাত্র 5 মিনিট পৃথিবীতে অবস্থান করে এরপর চিরকালের জন্য হারিয়ে যাবে। কোথায় যাবে কেউ জানে না। যদি রীতি 3 প্রহরের মধ্যে ওই জিন ফুল না আনতে পারে, তাহলে জিন অনেক শক্তিশালী হয়ে যাবে। তারপর আমাদের হাতে আর কিছুই করার থাকবে না। কবিরাজ মশাই জিনকে বোতল বন্দি করে নিল। জিন সাদা ধোয়া হয়ে বোতলে প্রবেশ করতে করতে বলল, রিধি, তুমি শুধু আমার। তোমার কাছে যে আসার চেষ্টা করবে আমি তাকে জানে মেরে ফেলব। আমি খুব শীঘ্রই তোমার কাছে আবার আসব। অপেক্ষা করবে। খোদা হাফেজ। কবিরাজ বলল, রিধি, তুমি প্রস্তুত তো? হ্যাঁ হুজুর, আমি প্রস্তুত। কবিরাজ বললেন, একটা কথা মাথায় রেখো, তোমার পদে পদে বিপদ রয়েছে। তোমার একটা ভুলে তোমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। খুব সাবধান। আজকে অমাবস্যা রাত। শুনেছি এই রাতে শ্মশানের প্রেতাত্মারা জেগে ওঠে। কখনো পেছন ফিরে তাকাবে না। কবিরাজ দাদু আমাকে একটি তাবিজ দিয়ে বললেন, তোমার সাথে রেখো, কাজে আসবে। এই তাবিজ যতক্ষণ তোমার সাথে থাকবে কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এখন বিকাল 5:20। রাত প্রায় 11টার সময় তুমি এই কবরস্থানে আসবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। দেখতে দেখতে বিকাল গড়িয়ে রাত হয়ে গেল। রাত প্রায় 10:30 আর মাত্র 30 মিনিট সময় আছে। কবিরাজ মশাইয়ের কথা অনুযায়ী টর্চ হাতে বেরিয়ে পড়লাম। পুরো পলাশতলি শান্ত হয়ে আছে। আশেপাশ থেকে কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছে। এর আগে কখনো এভাবে একা কোথাও যায়নি। ভীষণ ভয় লাগছে, কিন্তু কিছুই করার নেই। আমাকে যে পারতেই হবে, না হলে জিন কবিরাজকে মেরে ফেলবে। চলে আসলাম পলাশতলির কবরস্থানের সামনে। কবরস্থানের গেটের সামনে আসতেই বুকটা ভয়ে কেঁপে উঠল। কেন জানি মনে হচ্ছে আজকে আমার শেষ দিন। কবরস্থানে প্রবেশ করার মতো শক্তি আমার মধ্যে নেই। বুঝতে পারছি না কি করব। হঠাৎ 4 জন লোক কবরস্থানে প্রবেশ করলো। 4 জনের শরীরে কালো পাঞ্জাবি। লোকগুলোকে দেখে মনে হচ্ছে এনারা বাইরের কোনো দেশের হবে। এর আগে কখনো এদেরকে পলাশতলির মাটিতে দেখেছি বলে মনে হচ্ছে না। লোকগুলো এমনভাবে কবরস্থানে প্রবেশ করলো যেন মনে হচ্ছিল ওনারা আমাকে দেখতে পায়নি। সে যাই হোক, ওনাদের পেয়ে একটু সাহস হচ্ছে। ওনার পিছু পিছু কবরস্থানে প্রবেশ করলাম। লোকগুলো কবরস্থানের একটা কবরের পাশে দাঁড়িয়ে পড়ল। সকলে কবরের পাশে হাত উঠিয়ে জিয়ারত করছিল। লোকগুলোকে দেখে ভীষণ অদ্ভুত লাগছে। এত রাতে এনারা কবরস্থানে কি করছে বুঝতে পারছে না। কবর জিয়ারত করতে এত রাতে কেউ এভাবে কবরস্থানে আসবে এটা মানতে পারছি না। আমার হাতে সময় অনেক কম, আর মাত্র 20 মিনিট সময় আছে। এখানে এভাবে সময় নষ্ট করা ঠিক হবে না। এটা ভেবে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কিছু মানুষের আওয়াজ ভেসে আসছে। মনে হলো কারা যেন বলছিল, ওই বটগাছের কাছে যেও না, ওখানে গেলে কেউ বেঁচে ফিরতে পারে না, ওখানে গেলে মৃত্যু নিশ্চিত। আওয়াজটা শুনে পেছন ফিরে তাকাতেই শরীরটা শিউরে উঠল। এসব কি হচ্ছে? ওই লোকগুলো কোথায় গেল? হঠাৎ আমার মনে পড়ল কবিরাজ মশাইয়ের কথা। উনি বলেছিলেন কবরস্থানে এমন অনেক কিছুই ঘটবে যা স্বাভাবিক মনে হলেও স্বাভাবিক নয়। তাহলে আমি যা দেখলাম তাহলে কি? কবিরাজ মশাইয়ের আওয়াজ ভেসে আসলো, রিধি কি ভাবছ?
ওই লোকগুলো কোথায় গেল? তাই তো, তুমি যাদের একটু আগে কবর জিয়ারত করতে দেখেছো, ওরা কেউ সাধারণ মানুষ ছিল না। এই কবরস্থানে এমন অনেক কিছু ঘটবে যা তোমাকে বিভ্রান্ত করবে। ভুল করেও যদি এসব বিভ্রান্তে পড়ো তাহলে মৃত্যু নিশ্চিত। রিধি বলল, হুজুর, ওই লোকগুলো কে ছিল? ওই লোকগুলো এই কবরস্থানের পরহেজগারী জিন, যারা প্রত্যেক দিন তাদের হুজুরের কবর জিয়ারত করতে আসে। ওরা কাউকে বিরক্ত করে না, কিন্তু যদি ওদের কাজে কেউ বিভ্রান্ত সৃষ্টি করে তাদের মৃত্যু নিশ্চিত। বাদ দাও ওসব কথা। তুমি কি প্রস্তুত জিন লোকের শ্মশানে যাওয়ার জন্য? রিধি বলল, জি হুজুর, আমি প্রস্তুত। একটা কথা মাথায় রেখো, জিন লোকে প্রতি পদক্ষেপে মৃত্যু ঘুরে বেড়ায়। ওখানে যা দেখা যায় তা সত্য নয়, যা দেখা যায় না তাই সত্যি। ওখানে যা দেখা যায় তা ভ্রম, যা শোনা যায় তা সত্য, বুঝলে? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। কবিরাজ মশাই ওনার পকেট থেকে একটা তাবিজ বের করে আকাশের দিকে তাক করলেন। সঙ্গে সঙ্গে তাবিজের ভেতর থেকে এক ধরনের সাদা রশ্মি বেরিয়ে আসতে লাগলো। গোলকের চারপাশটা আগুনের তৈরি, দেখতেই ভয় লাগছে। এর ভেতরে কিভাবে প্রবেশ করব? কবিরাজ বলল, চিন্তা নেই, এই আগুন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এটা শুধু চোখের ভ্রম। কবিরাজ মশাইয়ের কথা মতো গোলকের সামনে দাঁড়িয়ে পড়লাম। সঙ্গে সঙ্গে গোলকের ভেতর থেকে সাদা রশ্মি বেরিয়ে আসলো। জানি না এরপর কি হয়েছিল। যখন চোখ মেললাম আমি তখন এক নির্জন শ্মশান ঘাটিতে ছিলাম। তাহলে কি এই জিনটাই সেই জিনলোক? মনে হয় আমি জিনলোকে পৌঁছে গেছি। শ্মশানের চারপাশটা ভীষণ নির্জন মনে হচ্ছে। এখানে বহু বছর ধরে কোনো মানুষ আসেনি। এরকম অবস্থা মনে হচ্ছে বহু বছরের পরিত্যক্ত একটা মাঠ। কিছুটা দূরে আলোর মতো কিছু একটা দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই সেই বটগাছ যার কথা হুজুর বলেছিল? আমি দাঁড়িয়ে টর্চের আলোয় চারপাশটা দেখার চেষ্টা করছি। চারপাশটা এতটাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে যে কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। লাইটের আলোয় যত দূর চোখ যায়, কি অদ্ভুত জায়গা রে বাবা! জায়গাটা দেখেই তো শরীরটা কাঁটা দিয়ে উঠছে। বুঝতে পারছি না এবার কি করব। এর মধ্যে কোথা থেকে যেন শোঁ শব্দে কিছু একটা তেড়ে আসছে বলে মনে হলো। পেছনে ফিরে তাকাবো এর আগে আচমকা এক ঝাঁক বাদুড় আমার উপর আক্রমণ করে বসলো। আমি তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। হাত পিছলে হাতের টর্চ আমার সামনে ছিটকে পড়ল। টর্চ হাতে নিয়ে অনেকবার জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মনে হচ্ছে লাইটটা নষ্ট হয়ে গেছে। এখন কি করব? বাদুড়ের ঝাঁকগুলো হিংস্র হায়নার মতো আমার উপর আক্রমণ করে বসলো। ওদের আক্রমণে আমার শরীরে ক্ষতের সৃষ্টি হচ্ছে। ভীষণ জ্বালা করছে, বুঝতে পারছি না কি করব। চারপাশটা এতটাই অন্ধকার যে কোনো কিছু স্পষ্ট দেখতে পারছি না কোথায় কি আছে। কিভাবে এই বাদুড়ের হাত থেকে বাঁচব? হঠাৎ আমার চোখে পড়ল আমার গলার তাবিজটা উজ্জ্বল হয়ে উঠেছে। এসব কি হচ্ছে? তাবিজের উজ্জ্বলতা বাড়তেই বাদুড়গুলো কোথায় যেন হারিয়ে যায়। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। না, এখন এসব ভাবার সময় নেই। আমাকে ওই বটগাছের তলায় যেতেই হবে। হাতে সেরকম সময় নেই। মাটি থেকে দাঁড়িয়ে পড়লাম। বুঝতে পারছি না কোন দিকে যাব। তাবিজ কি কোনো ইশারা করছে নাকি বুঝতে পারছি না। তাবিজটা বাতাসে ভেসে উঠল। সামনের দিকে ইশারা করছে, মনে হচ্ছে এটা কোনো সংকেত দিচ্ছে। হুজুর বলেছেন জিন লোকের পথের দিশারি হবে এই তাবিজ। তাহলে কি এই তাবিজ আমাকে পথ দেখানোর চেষ্টা করছে? তাবিজের দেখানো পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি। যত এগিয়ে যাচ্ছি ততই ভয় বাড়ছে। বারবার মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে কোনো নতুন বিপদ আমার অপেক্ষায় আছে। হঠাৎ করে কারো পায়ের শব্দে বুকটা ভয়ে কেঁপে উঠল। আবার নতুন কোনো বিপদ চলে আসলো। ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে চারপাশটা দেখার চেষ্টা করলাম, কিন্তু চারপাশটা এতটাই অন্ধকারে আচ্ছন্ন যে কিছুই বুঝতে পারছি না কে আছে। আমার কেন জানি মনে হচ্ছে আমার আশেপাশে কেউ আছে, কিন্তু কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। হুজুর বলেছিলেন এখানে কানে যা শুনতে পারবো সেটাই সত্যি। একবার শান্ত থেকে দেখব কোনো কিছু অনুভব করতে পারি কিনা। কান দিয়ে যখনই শোনার চেষ্টা করলাম, হঠাৎ কেন জানি মনে হচ্ছে আমার আশেপাশে কোনো মানুষের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। তাহলে কি কেউ বিপদে পড়ল? কিন্তু এই জিন লোকে মানুষ কোথা থেকে আসবে? কিন্তু কবিরাজ তো বলেছিলেন নিজের কানকে বিশ্বাস করে পথ চলতে হবে। মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। না, এভাবে কাউকে বিপদে ফেলে রাখতে পারবো না। মনে হচ্ছে ওনার কোনো সাহায্যের প্রয়োজন। যা হবে পরে দেখা যাবে। আগে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। এই কথা ভেবে আওয়াজটা অনুসরণ করে পথ চলতে লাগলাম। যত পথ এগোচ্ছি ততই কান্নার আওয়াজ বেড়ে যাচ্ছিল। এক পর্যায়ে কান্নার আওয়াজ থেমে গেল। মনে হচ্ছে আমার আশেপাশে কোথাও ওই লোকটা আছে, কিন্তু এত অন্ধকারে কিভাবে খুঁজব? হঠাৎ কে যেন ভাঙা ভাঙা কণ্ঠে আমার নাম ধরে ডাকতে লাগলো, রিধি, রিধি। কে কে আছেন? কিছু বলেন প্লিজ, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হঠাৎ আমার সামনে একটা গোলকের সৃষ্টি হলো। গোলকের অপর পাশ থেকে কবিরাজ মশাইয়ের আওয়াজ শুনতে পেলাম,
রিধি, তুমি কি করছো? তোমাকে বলেছিলাম না ওখানে কোনো কিছুতে বিশ্বাস করবে না। ওখানে যা দেখা যায় তা সত্য নয়। যত তাড়াতাড়ি সম্ভব ওই স্থান ত্যাগ করো। হঠাৎ শ্মশানের মাটি কেঁপে উঠল। এতটাই ঝাঁকুনির সৃষ্টি হলো যে নিজেকে স্থির রাখতে পারছি না। হঠাৎ আমার পায়ে কিছু একটা লেগে যায়। মনে হচ্ছে আমার পা ধরে কেউ টানছে। পায়ের নিচে হাত দিতেই শরীরটা শিউরে উঠল। এইটা তো কোনো হাত। হাত ধরে টানতে লাগলাম। হাতটা আমার পা ধরে টানছে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। শ্মশানের মাটি চরচর করে ফেটে উঠছে। মনে হচ্ছে শ্মশানের মাটি থেকে কোনো অশুভ আত্মা বেরিয়ে আসছে। অনেক চেষ্টা করে পা ছাড়াতে পারছি না। দেখতে দেখতে আর একটা হাত আমার পা জড়িয়ে নিল। এবার তাল সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। এরই মধ্যে আমার ছটফটানির জন্য গলা থেকে কোথায় যেন তাবিজটা পড়ে যায়। বুঝতে পারছি না কোথায় হারিয়ে গেল। বহু কষ্টে হাতগুলোর কাছ থেকে মুক্তি পেলাম। পায়ে ভীষণ জ্বালা করছে। আবার কবিরাজের আওয়াজ শুনতে পেলাম, রিধি, তোমার হাতে মাত্র 5 মিনিট সময় আছে। যদি এই 5 মিনিটের মধ্যে জিন পুষ্প নিয়ে পৃথিবীতে না আসতে পারো তাহলে চিরকালের জন্য জিন লোকে বন্দী হয়ে যাবে। হুজুরের কথা শুনে এক দৌড়ে চলে আসলাম বটগাছের কাছে। কিন্তু এত দূর এসেও কি সে সুরক্ষা হবে না? বটগাছের চারপাশে নদী দিয়ে ঘেরা। আল্লাহ জানে এখন এই নদীতে আবার কোন বিপদ অপেক্ষা করছে। কবিরাজ মশায়ের আওয়াজ শুনতে পেলাম, রিধি, কি ভাবছো? তাড়াতাড়ি যাও, আর মাত্র 2 মিনিট সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব ওই পুষ্প নিয়ে ফিরে এসো। গোলকের দরজা ছোট হয়ে যাচ্ছে। কোনো কিছু না ভেবে নদীতে লাফিয়ে পড়লাম। আমার লক্ষ্য জিন পুষ্প নদীর পানিতে নামতেই পাখিগুলো লাল বর্ণ ধারণ করল। এসব দৃশ্য দেখে মাথাটা ঝিমঝিম করে উঠল। মনে হচ্ছে এখানেই সেন্স হারিয়ে ফেলবো। হঠাৎ আমার পায়ের সাথে কিছু একটা আটকে যায়, যার কারণে সাঁতার কাটতে অসুবিধা হচ্ছে। কোনো শক্তি আমার পা ধরে মাটির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই পেরে উঠছি না। এক পর্যায়ে শরীর ক্লান্ত হয়ে যায়। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। এত দূর এসেও পারলাম না। চোখ দিয়ে চারপাশটা অস্পষ্ট দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমি পানির ভেতরে চলে এসেছি। ঠিক সেই মুহূর্তে হুজুরের আওয়াজ শুনতে পেলাম, রিধি, আয়াতুল কুরসি পাঠ করো। এখন এ একটা শেষ পথ আছে বাঁচার জন্য। হুজুরের কথা শুনে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। সঙ্গে সঙ্গে আমার পা দুটো হালকা হয়ে আসলো। মনে হচ্ছে আমি এখন মুক্ত। শরীরে সেরকম শক্তি নেই। অনেক কষ্টে বটগাছের তলায় চলে আসলাম। পায়ে এতটাই কষ্ট হচ্ছিল যে দাঁড়াতে পারছি না। হামাগুড়ি দিয়ে বটগাছের নিচে বসে পড়লাম। কি অদ্ভুত সৌন্দর্যের অধিকারী এই বটগাছ! মনে হচ্ছে বটগাছের পাতায় লাইট জ্বালিয়ে রাখা হয়েছে, এরকম উজ্জ্বল হয়ে আছে। বটগাছ থেকে অদ্ভুতভাবে আলো ছড়াচ্ছে। বটগাছের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে। মনে হচ্ছে আকাশে চাঁদ উঠেছে, এরকম লাগছে। হঠাৎ বটগাছের ওপর থেকে এক ঝাঁক প্রজাপতি নেমে আসলো। প্রজাপতির ঝাঁকগুলো বটগাছের নিচে নেমে আসলো। প্রজাপতির আড়াল থেকে বেরিয়ে আসলো এক উজ্জ্বল ছোট্ট গাছ। মনে হচ্ছে এই সেই জিন বৃক্ষ। কবিরাজ মশায়ের আওয়াজ শুনতে পেলাম, রিধি, এটাই সেই জিন বৃক্ষ। ফুল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তুলে নেবে। কবিরাজ মশায়ের কথা অনুযায়ী বৃক্ষ থেকে এক ধরনের সাদা ফুল বেরিয়ে আসলো। ফুলে হাত রাখতেই ফুলগুলো রক্ত বেরিয়ে আসলো। এটাও কি সম্ভব? ফুল দিয়েও রক্ত ঝরছে? না, হুজুর বলেছিলেন এখানে যা দেখা যায় তা সত্য নয়। এগুলো সব আমার মনের ভ্রম। এক টানে ফুলগুলো ছিঁড়ে ফেললাম সঙ্গে সঙ্গে। আকাশে একটা গোলকের সৃষ্টি হলো। গোলকের ভেতর থেকে এক ধরনের সাদা রশ্মি বেরিয়ে আসলো। জানি না এরপর কি হয়েছিল। যখন চোখ মেললাম তখন আমি কবরস্থানে ছিলাম। কবরস্থানে পৌঁছে যা দেখলাম, ভয়ে আমার শরীর শিহরিত হয়ে উঠল। মাটিতে কবিরাজ মশায়ের ক্ষত বিক্ষত শরীর পড়ে আছে। হুজুর, আপনার এই অবস্থা কিভাবে হলো? কবিরাজ বলল, রিধি, তুমি যখন ফুল ছিঁড়ছিলে ঠিক সেই মুহূর্তে জিন বোতল থেকে মুক্তি পেয়েছে। ওই জিন আমার এই দশা করেছে। এই নাও জিন অস্ত্র। এই জিন অস্ত্রের গায়ে এই ফুলের রক্ত মাখিয়ে যদি ওর ওপর আক্রমণ করো তাহলে ও... কবিরাজ পুরো কথা শেষ করতে পারলেন না, তার আগেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এবার অনেক হয়েছে নাটক। এই জিনের জন্য অনেক মানুষের জীবন নষ্ট হয়েছে। এর জন্যই আজ কবিরাজ দাদু মারা গেলেন। আমি যদি ওর সাথে না যাই তাহলে ও সকলের সর্বনাশ করবে। আমি এটা হতে দিতে পারি না। কবিরাজের লাশের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, জিন, তুমি কি এখানে আছো? তোমার রিধি তোমাকে স্মরণ করছে, প্রকট হও। সঙ্গে সঙ্গে জিন চলে আসলো। কি হয়েছে আমার বেগম? হঠাৎ আমাকে স্মরণ করলে যে? ফাহিম, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি যা বলবে আমি তাই করব। কথা বলতেই ফাহিম রিধিকে জড়িয়ে ধরল। আমি এই সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমাকে মাফ করে দিও। আমি জানি তোমার ভালোবাসা সত্যি ছিল। তুমি আমাকে মন থেকে ভালোবেসেছো, কিন্তু আমি নিরুপায়। জিন আর ইনসানের ভালোবাসা কখনোই সম্ভব নয়। খোদা হাফেজ।
ফাহিম বলল, তুমি আবার আমাকে ঠকালে কেন? এই জিন অস্ত্র দিয়ে আমাকে আঘাত করলে। তুমি যদি একবার বলতে পৃথিবী ছেড়ে জিন লোকে চলে যাও, তাহলে চলে যেতাম। আমাকে মারার জন্য তোমাকে এত কষ্ট করতে হলো। যাক, যা করেছ ভালো করেছ। হয়তো আমি আর থাকবো না, কিন্তু আমার আত্মা সবসময় তোমাকে রক্ষা করবে। আমি জানি আমি একজন জিন, তাই বলে কি আমার মন নেই? তুমি জানো আমি সবসময় তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম, সবসময় অপেক্ষা করতাম কখন তোমার বিপদে তোমাকে সাহায্য করতে পারবো। এমনকি একজন মানুষের মেয়েকে ভালোবাসার জন্য জিনলোক থেকে বের হতে হয়েছে, জিনলোক থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে। তবুও আমি খুশি ছিলাম, ভেবেছিলাম জিনলোকে নেই তো কি হয়েছে, আমি আমার মনের মানুষের চারপাশে তো থাকতে পারবো। আজ আমার ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ আমার ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য। যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে। এ কথা বলতে না বলতেই ফাহিম বাতাসে মিলিয়ে যেতে লাগলো। 5 বছর পর জিনের ধ্বংস হয়েছে। রিধির জীবনে শুরু হলো নতুন গল্প। রিধি আর রাজীবের বিয়ে ঠিক হয়েছে। দুই পরিবারের মানুষজন ওদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়েতে যেন কোনো ঝামেলা না হয়, এজন্য গ্রামের বাইরে থেকে দুজন কবিরাজকে আনা হয়েছে। কবিরাজ বাড়ির চারপাশে সুরক্ষা কবচ করে দিয়েছে। রিধি আর রাজীবকে সুরক্ষার জন্য 2টো তাবিজ দেওয়া হয়েছে। বিয়ে সম্পন্ন হয়েছে। বরপক্ষের লোকজন মেয়েকে নিয়ে রওনা দিয়েছে। রিধি আর রাজীব এক গাড়িতে রয়েছে। রাজীবদের গাড়ি যখন পলাশতলীর সীমানা পার করে ফেলেছে, ঠিক সেই আচমকা আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। আকাশ কালো মেঘের আড়ালে ছেয়ে যায়। মাঝে মধ্যে আকাশে বিদ্যুৎ চমকানোর আওয়াজটা ভেসে আসছে। এতটাই শব্দ হচ্ছে যেন মনে হচ্ছে কানের পর্দা ফেটে যাবে। হঠাৎ মাইক্রো থেমে যায়। ড্রাইভার বললেন, স্যার, আমার মনে হচ্ছে গাড়ি খারাপ হয়ে গেছে, আপনারা বসুন, আমি দেখে আসি। ড্রাইভার বাইরে গেলেন, গাড়ির ডিকি চেক করে বললেন, রাজীব বাবা, মনে হচ্ছে গাড়ির ডিকি গরম হয়ে গেছে, এজন্য গাড়ির ইঞ্জিন কাজ করছে না। 1 ট্যাঙ্কি পানি হলে ভালো হতো। ড্রাইভারের কথা শুনে বললাম, আকাশের অবস্থা ভালো না, এর মধ্যে বাকি গাড়িগুলো তো মনে হচ্ছে পলাশতলী পার করে ফেলেছে। আপনি দাঁড়ান, আমি একটু বাবাকে কল দিয়ে বলি অন্য কোনো গাড়ির ব্যবস্থা করতে পারে কিনা। এই ঘন জঙ্গলের রাস্তার আশেপাশে কোনো দোকানপাটও দেখতে পাচ্ছি না। এখানে এভাবে ঘোরাঘুরি করা ঠিক হবে না। এর চেয়ে দেখি বাবা কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এ কি, ফোনের নেটওয়ার্ক তো একদমই পাচ্ছে না। রাজীব, তোমার ফোনটা চেক করো তো। রাজীব বলল, রিধি, আমার ফোনেরও তো একই অবস্থা, নেটওয়ার্ক পাচ্ছে না। আমাদের হাতে কোনো উপায় নেই, সন্ধ্যা নেমে আসছে। একে তো বন জঙ্গলের রাস্তা, এর মধ্যে সন্ধ্যা নেমে এসেছে। এভাবে এই জঙ্গলের মধ্যে থাকা বিপজ্জনক হতে পারে। এর চেয়ে ভালো দেখি আশেপাশে কোনো পুকুর আছে কিনা। তুমি গাড়িতে বসো, আমি একটু জঙ্গলের চারপাশটা দেখে আসি। ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। রাজীব যতই বলুক, আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। বুঝতে পারছি না কি করব। আমার মন ভীষণ কু ডাকছে। আমাদের কাছে তো অন্য কোনো উপায়ও নেই। পলাশতলীর এই জঙ্গলে যে কত হিংস্র পশু বাস করে তার তো ঠিক নেই। এখানে এভাবে বসে থাকলে জীবনের শেষ আলো আর থাকবে না। রাজীবকে অনেকবার বললাম আমিও ওর সাথে যাব, কিন্তু ও আমার কথা মানতে রাজি নয়। একা একাই জঙ্গলের পানির খোঁজে বেরিয়ে পড়ল। গাড়িতে বসে ওর কথাই ভাবছিলাম, হঠাৎ ফাহিমের আওয়াজ শুনতে পেলাম। আমার কানের পাশে ফিসফিস করে বলছিল, রিধি, কেমন আছো মেরি জান? কথাটা শুনে ভয়ে আমার শরীর শিহরিত হয়ে উঠল। ফাহিম, এ কি করে সম্ভব? আমি তো নিজ হাতে ওকে শেষ করেছিলাম, তাহলে এত বছর পরে আবার সেই গলার আওয়াজ কিভাবে শুনতে পাচ্ছি? হে আল্লাহ, রাজীব ঠিক আছে তো? হঠাৎ জঙ্গলের ভেতর থেকে রাজীবের চিৎকার শুনে চমকে উঠলাম। না, এটা হতে পারে না, রাজীবের কোনো কিছু হতে পারে না। এ কথা বলে গাড়ি থেকে নেমে পড়লাম। ড্রাইভার আমাকে বারণ করলো, ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? স্যার তো আপনাকে গাড়ি থেকে নামতে বারণ করেছে। এভাবে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন মানে? আপনি শুনতে পাননি? রাজীব চিৎকার করে উঠল। আপনি এসব কি বলছেন ম্যাডাম? আমি তো কোনো চিৎকার শুনিনি। আপনি মনে হয় ভুল শুনছেন। না না না, আমি রাজীবের আওয়াজ ভালোভাবে চিনি। আমার মনে হচ্ছে ওর কোনো বিপদ হয়েছে, আমাকে যেতেই হবে। হঠাৎ রাজীবের আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে রিধি, তুমি এতটা ঘাবড়ে গেছো কেন? আমি তোমার চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, এজন্য চিন্তা হচ্ছিল তোমার কিছু হয়নি তো। এভাবে চিৎকার করছিলে কেন? রিধি, ফাহিম মুক্তি পেয়েছে। আমি যখন পুকুরে পানি আনতে গেলাম, ও তখন আমার উপর আক্রমণ করে বসে। অনেক কষ্টে বেঁচে এসেছি। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই পলাশতলী ছাড়তে হবে। কাকা, এই নাও পানি। রাজীব আমাকে গাড়িতে তুলে দিয়ে নিজে উঠে পড়ল। আমার কেন জানি মনে হচ্ছে কোনো ভুল হচ্ছে, কিন্তু কি ভুল হচ্ছে বুঝতে পারছি না। হঠাৎ আমার চোখ পড়ল রাজীবের গলায়। এ কি রাজীব, তোমার তাবিজটা কোথায়? রাজীব বলল, রিধি, মনে হয় জঙ্গলে যখন ফাহিম আমার উপর আক্রমণ করেছিল তখন কোথাও পড়ে গেছে। বাদ দাও তো ওই তাবিজের কথা। ফাহিমের হাত থেকে বেঁচে গেছি, এটাই বেশি। বুঝতে পারছি না আমার সাথে এসব কি হচ্ছে, কেন এমন বিপদের আশঙ্কা হচ্ছে। ফাহিম কিভাবে চলে আসতে পারে? আমি তো নিজ হাতে ওকে শেষ করেছিলাম, কিন্তু রাজীব কেন মিথ্যা বলবে? আর আমি যে স্পষ্ট শুনলাম ফাহিম আমাকে বলছিল কেমন আছো, এটাও কি ভ্রম?
নাকি কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমাকে বাবার সাথে কথা বলতে হবে এ ব্যাপারে। সেদিন রাতেও অস্বাভাবিক লাগছিল। রাজীবের সাথে থেকে ও বারবার মনে হচ্ছিল আমি অন্য কারোর সাথে আছি। রাতে ডাইনিং টেবিলে বসে অদ্ভুতভাবে খাবার খাচ্ছিল। মনে হচ্ছে এখানে রাজীব নয়, অন্য কেউ রয়েছে। বিয়ের পরদিন সকাল 8:30 রীতি রাজীবকে বলল, রাজীব ছাড়ো, কি করছো? সকাল হয়ে গেছে, এখন শুয়ে থাকলে তোমার বাবা মা কি ভাববেন? রাজীব আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আরে কি করছো, ছাড়ো বলছি। ঠিক তখনই বাবার কল আসলো। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বাবা বলল, মা, তোর মা ভীষণ অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে আয়। বাবার কল শুনে মন ভীষণ উতলা হয়ে উঠল। আম্মুর আবার কি হলো? রাজীব আম্মুর অসুস্থতার কথা শুনে বলল, বয়স হয়েছে তাই এরকম হতে পারে, এটাই স্বাভাবিক, তুমি শান্ত থাকো। ওর মুখে এমন কথা শুনে একটু চমকে উঠলাম। এসব কি বলছে ও? রাজীব, তোমার মাথা ঠিক আছে? আরে বাবা, হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি এমনি বললাম। রেডি হয়ে নাও, তোমার বাড়িতে যেতে হবে না। এই কথা বলে রাজীব ওয়াশরুমে চলে গেল। একটু পর রুমে এসে বলল, তোমার হয়েছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। চলে আসলাম বাড়িতে। বুঝতে পারছি না আম্মুর কি হয়েছে। দরজায় নক দিতেই আম্মু দরজা খুললেন। মা বলল, কিরে মা, তুই ভালো আছিস? কেন জানি আম্মুকে দেখে মনে হচ্ছে উনি একদম সুস্থ। তাহলে যে আব্বু বলল উনি অসুস্থ? আম্মু বারবার রাজীবের দিকে তাকাচ্ছে। বুঝলাম না হঠাৎ আম্মুর কি হলো। আম্মু বলল, রিধি তোরা ভেতরে আয়, আর হ্যাঁ, একবার আমার সাথে একা দেখা করিস তো, তোর সাথে কিছু কথা আছে। এ কথা বলে আম্মু সোজা রুমের দিকে ছুটে গেল। আম্মু হঠাৎ আমার সাথে একা কথা বলতে চাচ্ছেন কেন বুঝতে পারছি না। ঠিক তখনই আমার ছোট ভাই শিশির ছুটে আসলো। আপু, আমার পছন্দের চকলেট এনেছিস? রাজীব ওর পকেট থেকে চকলেটগুলো বের করে বলল, কি, তুমি এই চকলেটের কথা বলেছো তো? এই নাও, আমি জানতাম তোমার চকলেট প্রিয়। শিশির চকলেট হাতে ওর রুমে ছুটে গেল। সকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। আমি রান্নাঘরে রান্না করছিলাম। ভাবলাম সবসময় তো আম্মু আমাকে রান্না করে খাওয়ান, আজ না হয় আমি রান্না করলাম। হঠাৎ পাশের রুম থেকে শিশিরের চিৎকার ভেসে আসলো। প্রথমে ওর দুষ্টুমি মনে করে ব্যাপারটা হালকাভাবে নিলাম, কিন্তু যখন কোনো কিছু পড়ে যাওয়ার শব্দ শুনলাম তখন ভয়ে বুকটা কেঁপে উঠল। আচ্ছা, ও তো ওর দুলাভাইয়ের সাথে বসে গল্প করছিল, দেখলাম ওর হঠাৎ কি হলো। শিশিরের চিৎকার শুনে রুমের দিকে ছুটে গেলাম। ওখানে গিয়ে দেখলাম মা, শিশির আর রাজীব দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাজীব ওর রুম থেকে বেরিয়ে গেল। আম্মু আমাকে বলল, রিধি তোর সাথে কিছু কথা আছে। ঠিক তখনই রাজীব আমার হাত ধরে রুমে নিয়ে আসলো। বলল, আমার ভীষণ মাথা ব্যথা করছে। আম্মুকে বললাম, একটু পর আসছি। রাজীবকে প্রশ্ন করলাম, কি হয়েছে, শিশির এভাবে চিৎকার করছিল কেন? রাজীব বলল, আরে সেরকম কিছু না, তোমার ভাই বলছিল ও আইসক্রিম খাবে, কিন্তু মা ওকে বলল আইসক্রিম খাওয়া যাবে না, ঠান্ডা লাগবে, এজন্য চিৎকার করছিল। ছাড়ো তো এসব কথা। জানি না কখন রাজীবের মাথা টিপে দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। এত রাতে আম্মু এভাবে চিৎকার করছে কেন? ওনার কিছু হলো না তো? এক দৌড়ে ছুটে আসলাম আম্মুর রুমে। সেখানে এসে যা দেখলাম, ভয়ে আমার শরীর শিহরিত হয়ে উঠল। মেঝেতে আম্মুর শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে। না না, মা, মা। আম্মুর পাশে থপ করে বসে পড়লাম। আম্মুর মাথাটা কোলে নিয়ে শুধু কান্না করছি, বুঝতে পারছি না কি করব। আম্মুর চোখ ভেজা ভেজা হয়ে যাচ্ছে। আম্মু কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দিস, তোকে বাঁচাতে পারলাম না। এর মধ্যে সেখানে রাজীব চলে আসলো। আম্মু রাজীবের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বুঝতে পারছি না এসব কি হচ্ছে। কেন জানি মনে হচ্ছে আম্মু রাজীবকে ভয় পাচ্ছে। আম্মু আমার আঁচলে নামাজ ঘরের চাবি বেঁধে দিয়ে বললেন, মা, ওই নামাজ ঘরের ওই ওই পুরো কথা শেষ না হতে আম্মুর আওয়াজ চিরকালের জন্য থেমে গেল। আম্মুকে এরকম অবস্থায় দেখব কখনো কল্পনাও করিনি। আমার শুধু সকালের সেই কথাটা মনে হচ্ছে। আম্মু বলেছিল তোর সাথে কিছু কথা আছে। জানি না কি বলতে চেয়েছিল। পুরো রাত আম্মুর পাশে বসে কাটিয়ে দিলাম। শিশির তো আম্মুর জন্য পাগল হয়ে যাচ্ছে। ওকে অনেকবার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ওকে কি বলবো? আমি নিজেও তো আম্মুর জন্য পাগল হয়ে যাচ্ছি। বারবার আম্মুর কথা মনে পড়ছে। আম্মুর সেই কথাটা এখনো কানে বাজছে, মা, তোর সাথে কিছু কথা আছে। এমন কি কথা ছিল যার জন্য আম্মু আমাকে অসুখের কথা বলে ডাকলেন? গ্রামবাসীরা আম্মুকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। আমি আম্মুর পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। হঠাৎ চারপাশটা ঝাপসা হয়ে আসছে বলে মনে হলো। জানি না কি হয়েছিল। এরপর যা দেখলাম, আম্মু সাদা শাড়ি পরে আমার রুমে চলে আসলো। আমার নাম ধরে ডাকতে লাগলো, মা, রিধি, তোর সামনে অনেক বড় বিপদ রে, তুই নামাজ ঘরে। হঠাৎ কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। রাজীব, তুমি? রাজীব বলল, তুমি ঠিক আছো? এখন তোমার শরীর কেমন আছে? রাজীবের কথা শুনে একটু অবাক হলাম। আমার কি হয়েছিল রাজীব, আর আমি এখানে কেন? রাজীব বলল, গ্রামবাসীরা যখন মায়ের লাশ নিয়ে কবরস্থানে নিয়ে যাচ্ছিল তখন তুমি সেন্স হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছিলে। আমি তোমাকে রুমে শুয়ে দিই। এখন কেমন লাগছে তোমার?
দেখতে দেখতে 2 দিন পেরিয়ে গেল, এখনো আম্মুর কথা ভীষণ মনে পড়ছে। আয়নার সামনে দাঁড়িয়ে আমার মাথার চুল ঠিক করছিলাম, হঠাৎ পেছন থেকে শিশির বলল, আপু তোর আঁচলেটা কিসের চাবি? চাবি? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আম্মু আমাকে মৃত্যুর আগে নামাজ ঘরের কথা বলেছিল। কি এমন আছে ওই নামাজ ঘরে? শিশিরকে বললাম, ভাই তুই বাইরে থেকে ঘুরে আয়, ভালো লাগবে, যা ঘুরে আয়। শিশিরকে বাইরে পাঠিয়ে দিলাম। আমার কেন জানি মনে হচ্ছে ওই নামাজ ঘরে এমন কিছু তো আছেই, যার কারণে আম্মু বারবার ওই নামাজ ঘরের কথা বলছিল। আচ্ছা, আম্মুর মৃত্যুর সাথে ওই নামাজ ঘরের কোনো সম্পর্ক নেই তো? নামাজ ঘরের ভেতরে প্রবেশ করলাম, অনেক খোঁজাখুঁজির পরও কিছু পেলাম না। বুঝতে পারছি না আম্মু কিসের কথা বলছিলেন। নামাজ ঘর থেকে বের হব ঠিক তখনই জায়নামাজের দিকে চোখ পড়ল। আচ্ছা, এই জায়নামাজের কথাই তো আম্মু বলছিল। এ কথা ভেবে জায়নামাজটা সরিয়ে ফেললাম, সঙ্গে সঙ্গে জায়নামাজের তলে একটা কাগজ রাখা। কাগজটা খুলতে মাথা ঘুরে উঠল। এর মানে ফাহিম এখনো বেঁচে আছে? আমার সাথে যে আছে সে রাজীব রূপী ফাহিম। কাগজের নিচে একটা কিতাব রাখা রয়েছে। এটা আবার কিসের কিতাব? কিতাবের ওপরে লেখা জিন রহস্য। নামাজ ঘরে এই কিতাব কেন? কিতাব খুলতে চোখ পড়ল, এক পৃষ্ঠায় লেখা ছিল, জিনের ভালোবাসা মারাত্মক। কোনো জিন যদি কোনো মানুষকে ভালোবাসে তাহলে তাকে পাওয়ার জন্য সবকিছু করতে পারে। এর মানে আমার জন্যই আম্মুর মৃত্যু ঘটেছে। না জানি ও আমার জন্য আর কতজনকে শেষ করবে। যদি আমি না থাকি তাহলে ও আর কাউকে বিরক্ত করবে না। জিনের হাত থেকে সকলকে বাঁচানোর একটাই পথ, আমাকে মরতে হবে। হঠাৎ রাজীব নামাজ ঘরের সামনে চলে আসলো। রিধি, আমি জানি তুমি সবকিছু জানতে পেরেছ। তুমি নামাজ ঘর থেকে বেরিয়ে আসো, না হলে তোমার বাবাকে শেষ করে ফেলবো। তুমি আর কি বা করতে পারো? তুমি আমার জন্য আমার মাকে মেরে ফেলেছ, তাই না? যদি আমি না থাকি তাহলে তুমি কাকে মারবে? এ কথা বলে আঁচলের আড়াল থেকে ছুরি বের করলাম। আমার হাতে ছুরি দেখে ফাহিম অস্থির হয়ে উঠল। রিধি, ওই ছুরি ফেলে দাও বলছি। না, আমি তোমার কোনো কথা শুনবো না। যদি পারো আমাকে বাঁচিয়ে দেখাও। এই কথা বলে ছুরি উঁচু করতেই ফাহিম আমার হাত ধরে ফেলল। সঙ্গে সঙ্গে নামাজ ঘরে আগুন ধরে গেল। কাগজে লেখা ছিল, যদি কোনো জিন এই নামাজ ঘরে প্রবেশ করে তাহলে তার মৃত্যু নিশ্চিত। আমি জানতাম ফাহিম আমার কষ্ট দেখতে পারবে না, ও আমাকে বাঁচানোর জন্য অবশ্যই নামাজ ঘরে প্রবেশ করবে। আমার ধারণাটাই ঠিক। ফাহিম আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখে নামাজ ঘরে প্রবেশ করলো। জানি নামাজ ঘরে জিন প্রবেশ করানোর অপরাধে আমার মৃত্যু ঘটবে, কিন্তু আমি তবুও খুশি। যদি আমার মৃত্যু দিয়ে সব সমস্যার সমাধান হয় আমি তাতেই খুশি। আব্বু, আমাকে মাফ করে দিও। খোদা হাফেজ। নামাজ ঘরে একটা বড় বিস্ফোরণের সৃষ্টি হলো। জানি না এরপর কি হয়েছিল। যখন আমি চোখ খুললাম দেখলাম আকাশ থেকে 2জন পরী নেমে আসলো। রিধি, চলো, আমরা তোমাকে নিতে এসেছি।